ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দ করা ৮৭০টি ফ্ল্যাট দখল করেছে ৫১৮ জন ভুয়া মুক্তিযোদ্ধা। বরাদ্দ নিয়েছেন আওয়ামী লীগ মন্ত্রী শেখ সেলিম, মোজাম্মেল হক, কামরুল ইসলাম, আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি বেনজিরের পরিবারের সদস্য সহ বহু প্রভাবশালী নেতা। এর সাথে জড়িত মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সাবেক মহাসচিব নিজের পরিবারের নামে বরাদ্দ নেন ৫৬টি ফ্ল্যাট। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির নামে জমি বরাদ্দ দেয়া হয় ১৯৯৪ সালে। ভূমিহীন বেকার মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের জন্য এই জমি বরাদ্দ দেয়া হয়। স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে ২০১৭ সালের দিকে এই প্রকল্পের কাজ শেষ হয়। এই ভবনে দুটি ফ্ল্যাট আছে আওয়ামী লীগের প্রভাবশালী নেতা শেখ সেলিমের ছেলে এবং মেয়ের। ক্ষমতা খাটিয়ে ভূমিহীন মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্দকৃত এই প্রকল্পে এমন 3টি ফ্ল্যাট নিয়েছেন তিনি। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি বলছে, আগে যারা দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের নেতাদের সাথে মিলেমিশে এই প্রকল্প লুটপাট করেছেন। সাবেক মন্ত্রী আব্দুল মতিন, আকমা মোজাম্মেল হক, কামরুল ইসলাম সহ বহু আওয়ামী লীগ নেতা এবং সাবেক আইজিপি বেনজির ও এটিএম আহমেদুল হক চৌধুরী ফ্ল্যাট নিয়েছেন সেই প্রকল্পে। বেকার, অসহায়, ভূমিহীন মুক্তিযোদ্ধাদেরকে এটা ডিস্ট্রিবিউট করা হবে, কিন্তু এই ১৬ একর জমি লোপাট হয়ে গেল অমুক্তিযোদ্ধাদের নামে। সমিতি বলছে, ভূমিহীন মুক্তিযোদ্ধা ছাড়া কেউ ফ্ল্যাট বরাদ্দ পাওয়ার কথা নয়, অথচ বরাদ্দকৃত ৮৭০টি ফ্ল্যাট পেয়েছেন ৫১৮ জন অমুক্তিযোদ্ধা। এমনকি সমিতির সাবেক মহাসচিব মোর্শেদুল ইসলাম মুক্তিযোদ্ধা পরিচয়ে ৫৬টি ফ্ল্যাট নিয়েছে, অথচ সনদ অনুযায়ী মুক্তিযুদ্ধের সময় তার বয়স ছিল মাত্র ৫ বছর। আওয়ামী লীগ নেতারা ফ্ল্যাট বরাদ্দ নিয়ে ভাড়া দিয়ে রেখেছে, পলাতক থাকলেও নিয়মিতভাবে ভাড়া নিচ্ছেন। এই ভাড়াটিদের প্রতি মাসে তাদের ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এবং কারো প্রতিনিধি পাঠিয়ে ভাড়াগুলো উঠিয়ে নিয়ে যায় প্রতি মাসে। মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি বলছে, মুখে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে মুক্তিযোদ্ধাদের সম্পদ লুটপাট করে গেছে আওয়ামী লীগ। কোর্টে মামলা করেছি, 8টা মামলা আমাদের কোর্টে পেন্ডিং। ইনশাল্লাহ আমরা রায় পাবো এবং এই অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে সক্ষম হব। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য হতে হলে অবশ্যই মুক্তিযোদ্ধা হতে হবে, অথচ আওয়ামী লীগের নেতারা ফ্ল্যাট পেতে প্রভাব খাটিয়ে এর সদস্য হয়েছেন। যেখানে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অনেকেই দিন কাটাচ্ছেন অভাব অনটনে, সেখানে তাদের জন্য বরাদ্দকৃত সুযোগ সুবিধা ভোগ করছে অমুক্তিযোদ্ধারা। সংশ্লিষ্টরা বলছেন, এই বরাদ্দের সাথে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করে নিতে হবে কঠোর ব্যবস্থা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সব স্তরের সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা দুর্নীতি মাদকমুক্ত শান্তিপূর্ণ বাংলাদেশ, যেখানে থাকবে মত প্রকাশ ও চলাফেরার স্বাধীনতা। নতুন সরকারের কাছে তাদের দাবি প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকারগুলোর সুরক্ষা। ভোরের আলো ফুটতেই জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে মানুষের ঢল। মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে সব শ্রেণী পেশা ও বয়সের মানুষ ছুটে আসেন এখানে। ফুলেল শ্রদ্ধায় স্মরণ করেন জাতির শ্রেষ্ঠ বীরদের। ভোরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ উন্মুক্ত হয় সাধারণ জনগণের জন্য। লাইনে দাঁড়িয়ে ধীরে ধীরে তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধের শহীদদের। শহীদদের প্রতি কৃতজ্ঞতা জানাতে, তাদের শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি। স্বাধীনতা দিবস, শহীদদের প্রতি সম্মান জানাতে এবং যারা আমাদের দেশের জন্য জীবন দিয়েছেন তাদেরকে সম্মান এবং শ্রদ্ধা জানাতে আমরা এখানে এসেছি। শ্রদ্ধা জানাতে আসা সাধারণ মানুষের প্রত্যাশা একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, শান্তিপূর্ণ বাংলাদেশ। তারা এমন একটি রাষ্ট্রের স্বপ্ন দেখেন যেখানে সব নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত হবে, থাকবে মত প্রকাশ ও চলাফেরার স্বাধীনতা। আমরা নারীরা চাই স্বাধীনতা। পথে ঘাটে রাতে দিনে চলাফেরায় আমাদের যেন কোনো প্রকার কোনো সমস্যা যেন আমরা কোথাও ফিল না করি। আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে চাই, ধনী গরিব কোনো বিভেদ থাকবে না, সবাই আমরা একসাথে এই সুন্দর সুফলা বাংলাদেশকে গড়ে তুলব। আগামীর বাংলাদেশ যেন সুন্দর, সাবলীল, দুর্নীতিমুক্ত, ঘুষমুক্ত এবং সমাজে অনাচার মুক্ত যেন একটা বাংলাদেশ গড়তে পারি। শহীদদের আত্মত্যাগের বিনিময়ে পাওয়া স্বাধীনতাকে অর্থবহ করে এমন একটি দেশের স্বপ্ন দেখেন সাধারণ মানুষ।
স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে ৫৬তম বছরে বাংলাদেশ। ১৯৭১ সালের এই দিনই শুরু হয়েছিল আমাদের মুক্তির সংগ্রাম, যার ফলে অর্জিত হয়েছিল একটি স্বাধীন দেশ বাংলাদেশ। ত্যাগের ইতিহাসে গড়া এই দেশকে সামনে এগিয়ে নিতে ভেদাভেদ ভুলে দলমত নির্বিশেষে সবাই মিলেমিশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন সাধারণ মানুষ। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর শ্রদ্ধা জানান সংসদের ডেপুটি স্পিকার, বিভিন্ন বাহিনী প্রধান সহ রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। মহান স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে আসেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জানান তারা। এ সময় গভীর শ্রদ্ধায় কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা। বিউগলে বেজে ওঠে করুণ সুর। সরকার প্রধান হিসেবে শ্রদ্ধা জানানো শেষে দলীয় প্রধান হিসেবে জ্যেষ্ঠ নেতাদের সাথে নিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ সময় বীর শহীদদের রুহের মাগফিরাত কামনা করে এবং জাতির কল্যাণ চেয়ে মোনাজাত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান সহ উপস্থিত সবাই। পরে একে একে শ্রদ্ধা নিবেদন করেন সংসদের ডেপুটি স্পিকার, ৩ বাহিনীর প্রধান সহ রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, ফ্যাসিবাদ মুক্ত পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন গণতন্ত্রকামী মানুষের জন্য একটি বড় অর্জন। আগামী দিনগুলোতে বাংলাদেশের সত্যিকার অর্থেই একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবার জন্য কাজ করব। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সর্বসাধারণের শ্রদ্ধা জ্ঞাপনের জন্য খুলে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। লাখো মানুষের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত আমাদের স্বাধীনতা, অথচ স্বাধীনতার ৫৬ বছরে এসেও হিসাব মেলাতে হচ্ছে প্রাপ্তি অপ্রাপ্তির। সেই অপ্রাপ্তি থেকেই দানা বাঁধে ২৪শে গণঅভ্যুত্থান, পতন হয় ফ্যাসিবাদের। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে দেশে এখন নির্বাচিত নতুন সরকার, আর এই সরকারের কাছে মানুষের চাওয়া অনেক বেশি। সবার প্রত্যাশা এই সরকার সবাইকে সাথে নিয়ে স্বাধীনতার চেতনা ধারণ করে গড়ে তুলবে সুখী সমৃদ্ধ নতুন এক বাংলাদেশ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা। ওসমান হাদি হত্যা মামলার ২ আসামির বিচারিক কার্যক্রম ভারতে চলমান থাকলেও বন্দি বিনিময় চুক্তির আওতায় তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব বলছেন দেশের আইন বিশেষজ্ঞরা। আর ভারতের আইনজীবীরা বলছেন এক্ষেত্রে কোনো জটিলতা নেই, তবে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত প্রমাণ পাঠাতে হবে ঢাকাকে। এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দোষীদের বিচার নিশ্চিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। দিল্লিতে চলছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার ২ আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেনের জিজ্ঞাসাবাদ। কলকাতা থেকে ২৩ মার্চ ট্রানজিট রিমান্ডে তাদের দিল্লিতে নেয় ভারতের গোয়েন্দা সংস্থা NIA। এর আগে রোববার পশ্চিমবঙ্গের আদালত ১৪ দিনের রিমান্ড শেষে ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে ১২ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠায়। বাংলাদেশের আইনজীবীরা বলছেন ভারত চাইলে এ অবস্থাতেই আসামিদের ফেরত পাঠাতে পারে। তার বিচার বাংলাদেশে চলমান, সেরকম প্রেক্ষাপটে বাংলাদেশ তাকে ফেরত চেয়েছে। সেরকম পরিস্থিতিতে ইন্ডিয়াও এরকম একটা বিচারের কার্য চলছে। তৎসত্ত্বেও ইন্ডিয়ার গভর্নমেন্ট যদি চায় তবে তাকে বন্দি বিনিময় চুক্তির অধীনে তাকে ফেরত পাঠাতে পারে। পলাতক আসামিদের দ্রুত এবং সহজে হস্তান্তরের জন্য ২০১৩ সালে প্রত্যর্পণ চুক্তি সই করে বাংলাদেশ ভারত। ৩ বছরের মাথায় এতে আরেক দফা সংশোধনী আনা হয়। হত্যায় প্ররোচনা, অপহরণ সহ ১৩ ধরনের অপরাধে অভিযুক্তদের ফেরত দিতে দুপক্ষই প্রতিশ্রুতিবদ্ধ। এক্ষেত্রে থাকতে হবে প্রয়োজনীয় প্রমাণ। এদের ক্ষেত্রে পাঠানোটা খুব একটা আইননীতিক জটিলতা নেই, কিন্তু সাবজেক্ট টু তাদেরকে দেখাতে হবে যে কেন, কি জন্য, তাদের কি প্রমাণ আছে, কি অপরাধমূলক কাজ করে বাংলাদেশ থেকে এখানে এসেছে, সেগুলোকে কিন্তু দেখাতে হবে। নাহলে সেই ক্ষেত্রে ভারতবর্ষ পাঠাতে বাধ্য। অভিযুক্তদের তথ্য সংগ্রহে ভারত সরকারের কাছে কনসুলার এক্সেস চেয়ে গত ৯ মার্চ আনুষ্ঠানিক চিঠি পাঠায় ঢাকা, যদিও এখন পর্যন্ত দিল্লির জবাব মেলেনি।
আসামিকে দেশে ফিরিয়ে আনা, সাজা দেওয়াটা আমাদের টপমোস্ট প্রায়োরিটি এই হাদি হত্যার ব্যাপারে, এবং সেটা বিচার আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। পররাষ্ট্র মন্ত্রণালয়কে সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় দিবে, তো স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই কাজটা চলছে। এর আগে 2015 সালে উলফার শীর্ষ নেতা অনুপ চেটিয়াকে ভারতে হস্তান্তর করা হয় এবং 7 খুন মামলার প্রধান আসামি নূর হোসেনকে প্রত্যার্পণ করা হয় বাংলাদেশে। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের লক্ষ্যে সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে মোট 3 লাখ মেট্রিক টন ডিজেল কিনছে সরকার। বৃহস্পতিবার সন্ধ্যায় অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়। কমিটি 2025-26 অর্থবছরে 29তম ও 2026 সালের ষষ্ঠ সভায় সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। সভায় মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে দেশে জরুরি জ্বালানি চাহিদা পূরণের নানা উপায় নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত হয় এপি এনার্জি ইনভেস্টমেন্ট লিমিটেডের কাছ থেকে 1 লাখ মেট্রিক টন এবং সুপারস্টার ইন্টারন্যাশনাল লিমিটেডের কাছ থেকে 2 লাখ মেট্রিক টন ডিজেল সরাসরি ক্রয় পদ্ধতির মাধ্যমে কিনবে জ্বালানি বিভাগ। বাগেরহাটের চিতলমারীতে বাড়ির ভিতরে ঢুকে আমির হামজা নামে এক শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বৃহস্পতিবার বিকেলে উপজেলার শিবপুর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার বিকেল 4টার দিকে বাড়ির উঠানে বাবা ও চাচার সাথে কথা বলছিলেন আমির হামজা। এ সময় 3টি মোটরসাইকেলে একদল যুবক বাড়িতে ঢোকে। তাদের মাথায় হেলমেট পরা ছিল। পুলিশ পরিচয়ে হামজাকে ধাওয়া করে তারা। দৌড়ে পালানোর চেষ্টা করলে এক পর্যায়ে পাশের খালের পাড়ে যান হামজা। এ সময় হামলাকারীরা তার মাথায় গুলি করে পালিয়ে যায়। নিহত আমির হামজা খুলনা সরকারি সুন্দরবন কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও হত্যার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। জমে উঠেছে বগুড়া 6 আসনের উপনির্বাচন। প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এলাকার উন্নয়নে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। স্থানীয়রা বলছেন, যোগ্য প্রার্থীকেই বেছে নেবেন তারা। এদিকে সুষ্ঠু নির্বাচনের সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন। বগুড়া 6 আসনের উপনির্বাচনের প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। এছাড়াও এ আসনে লড়ছেন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিপির প্রার্থীও। বিএনপি সরকার গঠন করায় উপনির্বাচনে সাধারণ মানুষের উপর প্রভাব পড়লেও উন্নয়নের স্বার্থে যোগ্য প্রার্থীকেই বেছে নিতে চান ভোটাররা। প্রচার দেখেছি মাত্র 2 জন, বিএনপি এবং জামাত, এই দুটোরই প্রচার দেখেছি। বাদ বাকি কয়জন দাঁড়াচ্ছে সেটাও জানি না আর কি। আমরা এমন একজন প্রার্থীকে নির্বাচন করতে চাই যে বগুড়ার উন্নয়ন করবে এবং জনগণের উন্নয়ন করবে এবং জনগণের পাশে থাকবে। তবে মাঠ ছাড়তে নারাজ জামাতে ইসলামী। এলাকার উন্নয়নে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন জামাতের প্রার্থী আবিদুর রহমান সোহেল। আমার যে ভোটার আছে তারা যদি আমাকে ভোট দেন এবং নতুন করে যারা হতাশ তারা যদি ভোট দেন, তাহলে আমি মনে করি যে এখানে ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ। এদিকে বিএনপির প্রার্থী জানান, বগুড়ার উন্নয়নে বিএনপির বিকল্প নেই। বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ছেড়ে দেওয়া আসনে বিএনপিকে জয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করছে নেতাকর্মীরা। যে আগামী 9 তারিখে নির্বাচনে আপনাদের অবশ্যই অংশগ্রহণ করতে হবে এবং এই নির্বাচনের মাধ্যমে বগুড়ার উন্নয়ন করা সম্ভব। এই নির্বাচনের মাধ্যমে আপনার এলাকার সমস্যার সমাধান সম্ভব। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং উপনির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতির কথা জানালেন জেলা নির্বাচন কর্মকর্তা। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা থাকবেন, জুডিশিয়ারি ম্যাজিস্ট্রেট থাকবেন। যে ইলেকশনে যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা তারা অ্যাড্রেস করবে ইনশাল্লাহ। যা আমরা আশা করতেছি যে আগামী নির্বাচনটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হবে। 12 ফেব্রুয়ারির নির্বাচনে এ আসনে ভোট পড়ে 71.03%। তারেক রহমান 2,16,284 ভোট পেয়ে নির্বাচিত হন। এই আসনে ভোটার 4,54,043 জন। জাহিদ হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। স্বাধীনতার 5 দশকেও সংস্কার হয়নি লালমনিরহাটের আদিতমারির সঙ্গে 4টি গ্রামের একমাত্র সংযোগ সড়ক। উপজেলার পলাশী ইউনিয়ন মৎস্য ও কৃষির জন্য গুরুত্বপূর্ণ হলেও অবহেলিত রয়ে গেছে এই জনপদ। বেহাল সড়কের কারণে প্রতিনিয়ত ভোগান্তিতে এলাকার 10,000 বাসিন্দা। লালমনিরহাটের তালুক পলাশী, ম্যালমেলি বাজার, নিত্যানন্দ ও বাওয়াইর চওড়া গ্রামের সঙ্গে উপজেলা সদরে যোগাযোগের একমাত্র সড়কটি স্বাধীনতার পর থেকে সংস্কার হয়নি। পলাশী বাজার থেকে তালুক পলাশী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত 3.6 কিলোমিটার অংশের বেহাল দশা। প্রতিটি নির্বাচনের আগে সড়ক পাকা করার প্রতিশ্রুতি দিলেও নেতারা পরে আর খবর রাখেন না।
এমন অভিযোগ করলেন ক্ষুব্ধ এলাকাবাসী। ইলেকশন এসে সবাই খালি আশ্বাস দেয়, ভোট নিয়ে যায়, ইলেকশন শেষ হয়ে গেল, ওই আমাদের প্রতিশ্রুতিও শেষ হয়ে গেল, রাস্তায় পড়ে থাকিল, ওই আমাদের যাতায়াত দুর্ভোগ, ওই দুর্ভোগই। এই আশ্বাস সবাই আইসে কয় রাস্তা করে দিব, এই আইজু রাস্তা করে এদিকে আর এলাকা আইসেই না। এলাকার মৎস্য ও কৃষিপণ্য যায় দেশের বিভিন্ন স্থানে, কিন্তু অনুন্নত সড়কের কারণে পণ্য পরিবহনে ভোগান্তির পাশাপাশি গুনতে হয় বাড়তি অর্থ। শুষ্ক মৌসুমে ধুলাবালি আর বর্ষায় হাঁটু সমান কাদায় ভোগান্তির অন্ত থাকে না। মানুষ যদি আমাদের এখানে এলাকার মেয়ে কেউ দেখতে আসে, বিয়ে করতে চায় না, রাস্তা দিয়ে কোনো রিক্সা ভ্যান কিছুই চলে না। এখন আমরা খুব কষ্টের মধ্যে আছি। জ্যৈষ্ঠ মাস থেকে শুরু করি শ্রাবণ ভাদ্র মাস পর্যন্ত এই রাস্তা দিয়ে হাঁটা যায় না, 3 মাইল দূর দিয়ে ঘুরি আমাদের কাকনিহাট যাওয়া লাগে। সরকার তার পয়সার অভাব নেই, রাস্তাটা আমাদের এত প্রয়োজন একবার বলা শেষ করে দেয় না। সড়কের বেহাল দশার কথা স্বীকার করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, রাস্তাটির পরিচিতি নম্বর দেওয়ার কাজ শেষ পর্যায়ে রয়েছে। এরপর সড়কের সংস্কার কাজে হাত দেওয়া হবে। খুবই খারাপ অবস্থা, বর্ষাকালে কর্দমাক্ত থাকে। তাই এটা আমরা এই নতুন অন্তর্ভুক্তি তালিকাটি জেলা প্রশাসকের মাধ্যমে আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রেরণ করি। পরবর্তীতে সেখান থেকে আবার কোয়ারি করার জন্য আমাদের কাছে আবার প্রেরণ করা হয়। সেটা আমরা আবার অধিকতর যাচাই বাছাই করে আমরা আবার পুনরায় এটা আমাদের জেলা অফিসে প্রেরণ করেছি। এলাকার একমাত্র সড়কটি দ্রুত সংস্কার করে দুর্ভোগ লাঘবের দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মশার ভয়াবহ উপদ্রবে অতিষ্ঠ সিলেট নগরীর বাসিন্দারা। দীর্ঘদিন ধরে মশা নিধনে নগর কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ নেই, অভিযোগ তাদের। সন্ধ্যা নামলেই মশার যন্ত্রণায় টিকা দেয়, এমনকি দিনেও মিলছে না স্বস্তি। বাড়ছে ডেঙ্গু, ম্যালেরিয়া সহ মশাবাহিত রোগের ঝুঁকি। তবে মশক নিধনে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন সিলেট সিটির নতুন প্রশাসক। সিলেট শহর জুড়ে বেড়েছে মশার উপদ্রব, দিনরাত যন্ত্রণায় অতিষ্ঠ নগরবাসী। মশা নিধনে কার্যকর উদ্যোগ নিচ্ছে না সিটি কর্পোরেশন, অভিযোগ নগরবাসী। ফগার মেশিন দিয়ে নামে মাত্র ধোয়া দেওয়া হচ্ছে, কিন্তু কমছে না মশার উপদ্রব। 10 বছরে যে মশার উপদ্রব, এটার থেকে তুলনামূলকভাবে কোনো ধরনের কোনো ওষুধ ছিটানো হচ্ছে না। আমরা যেটা বারবার দেখতেছি এটা হলো যে তারা ঔষধ ছিটায় বা স্প্রে করে, যেটা ধুমা এটা জাস্ট শো আপ করে। খালগুলো পুনরুদ্ধার না করা হয় তাহলে এখানে যেখানে সেখানে পানি জমে থাকবে, মশার জন্ম হবে। এটা নিয়ন্ত্রণে আনা মশার ওষুধ স্প্রে করে সম্ভব। এদিকে নতুন প্রশাসক জানান, মশক নিধন কার্যক্রমে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সিটি কর্পোরেশন। এ বিষয়ে সবাইকে সহযোগিতার আহ্বান জানান তিনি। আমি চেষ্টা করছি যে নগরবাসীকে জনসচেতনতা তৈরি করা। যখন আমাদের নিজেদের বিবেক জাগ্রত হবে যে আমার করাটা মনে এটা উচিত হচ্ছে না, তখন এমনিই বন্ধ হবে। নগরবাসী বলছে, ড্রেন ও খালবিল পরিষ্কার না করায় মশা ব্যাপক হারে বংশ বিস্তার করছে। বাড়ির আঙিনা ও আশপাশে পরিচ্ছন্ন না রাখলে জরিমানা ও কঠোর পদক্ষেপের দাবি সচেতন নাগরিকদের। রাঘব বোয়াল ব্যক্তি সাবেক এবং বর্তমান তারা দখল করে রেখেছেন ড্রেনগুলা, সেগুলো পরিষ্কার করতে হবে। অর্থাৎ সিটি কর্পোরেশনকে জোরালো পদক্ষেপ নিতে হবে। লোকালয় ছাড়াও সিলেট শহরের আশপাশের ছড়াও খালগুলো পরিষ্কার রাখতে নগর কর্তৃপক্ষের পদক্ষেপ প্রয়োজন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের অন্যতম পেঁয়াজ উৎপাদনকারী জেলা ঝিনাইদহে এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। মাঠ জুড়ে এখন শুধু সবুজের সমারোহ। আগাম জাতের কন্দ পেঁয়াজ বাজারে উঠছে, তাই দামও অনেকটা কমেছে। গত 2 বছরে মুনাফা আর বর্তমান ফলনে খুশি কৃষকরা। ঝিনাইদহের মাঠ এখন পেঁয়াজ গাছের সবুজে ঢাকা। বিশেষ করে শৈলকুপা উপজেলার প্রতিটি মাঠেই দেখা মিলবে পেঁয়াজের। গত 2 বছর ভালো দাম পাওয়ায় এবার কোমর বেঁধে মাঠে নেমেছেন চাষিরা। এমনকি সরকারি চাকরিজীবীরাও জমি লিজ নিয়ে ঝুঁকছেন পেঁয়াজ চাষে। কৃষকরা জানান, এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে আগাম জাতের কন্দ পেঁয়াজ। তবে ফলন ভালো হলেও কিছুটা কমেছে দাম। বর্তমানে প্রতি মণ পেঁয়াজ বিক্রি হচ্ছে 1000 থেকে 1200 টাকা দরে। পাইকাররা সরাসরি ক্ষেত বা স্থানীয় হাট থেকে পেঁয়াজ কিনে ট্রাকে করে নিয়ে যাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। আমরা গতবার পেঁয়াজ লাগাইছিলাম, আমি 5 বিঘা ভই লাগাইয়ে দিনাদায় খেয়ে পেঁয়াজ লাগাইয়ে পেঁয়াজে লস। এইবার আমি 6 বিঘা ভই পেঁয়াজ লাগাইছি, দিনাদায় খেয়ে পেঁয়াজ লাগাইছি। এখন পেঁয়াজ বিক্রি করতেছি আপনার 800 থেকে 1000। আমার বিঘায় 60-70 হাজার টাকা খরচ। বীজ একবার বর্ষায় মারা গেল বীজ, তারপর কিনে কেটে লাগাইয়ে আমার 60-70 হাজার টাকা খরচ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় 14,457 হেক্টর জমিতে পেঁয়াজ চাষ শুরু হয়েছে। এর মধ্যে কন্দ পেঁয়াজ চাষ হয়েছে 881 হেক্টর জমিতে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের আশা অধিদপ্তরের। এবছর পেঁয়াজের দাম ভালো পাওয়ায় কৃষকরা অত্যন্ত আনন্দিত এবং মাঠে বিদ্যমান যে পেঁয়াজ আছে এগুলো খুবই ভালো। আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে পেঁয়াজ চাষে কৃষক ভাইদেরকে সুষম সার ব্যবহার বিষয়ে কৃষকদেরকে পরামর্শ প্রদান করছি। কৃষকদের আশা আসন্ন ঈদের আগেই পুরোদমে বাজারে উঠবে মাঠের সব পেঁয়াজ। সঠিক বাজার ব্যবস্থাপনা নিশ্চিত হলে গত বছরের মতো এবারও ভালো মুনাফা হবে বলে আশাবাদী তারা। মাহির সাজিদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্ব নাট্য দিবস উপলক্ষে যশোরে শুরু হলো 3 দিনের নাট্য উৎসব। বিকেলে শুরু হতে যাওয়া উৎসবে একটি করে নাটক মঞ্চস্থ করবে জেলার 14টি সংগঠন। জঙ্গিবাদ মৌলবাদের মতো সব অপতৎপরতা রুখে দেয়া এবং সমাজ পরিবর্তনে এইসব নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলছেন শিল্পী ও আয়োজকরা। থিয়েটার এবং শান্তি সংস্কৃতি এই মূল মন্ত্র সামনে রেখে যশোর টাউন হল ময়দানে নাট্য উৎসব। বিশ্ব নাট্য দিবস উপলক্ষে এবারই প্রথম এক মঞ্চে উঠছে উদীচী, বিবর্তন, তির্যক, শেকড়, ব্যঞ্জন থিয়েটার, নোয়াপাড়া ইনস্টিটিউটের মতো ঐতিহ্যবাহী সংগঠন। মঞ্চস্থ হচ্ছে 14টি নাটক। উৎসবের নাটক মঞ্চস্থ করতে দিনরাত মহড়ায় ব্যস্ত 2 শতাধিক শিল্পী, কলাকুশলী। সমাজকে কলুষিত মুক্ত করতে সবাইকে সচেতন করার প্রত্যয় তাদের। আমরা সবসময় চেষ্টা করি আমাদের নাটকের মধ্য দিয়ে দর্শককে নতুন কোনো সংবাদ দিতে, নতুন কিছু তথ্য দিতে। প্রথমবার হিসেবেও চেষ্টা করছি অনেক ভালো করার এবং আশা করা যাচ্ছে সবকিছু মিলিয়ে খুবই ভালো একটা নাটক আমরা দেখতে পাবো। যেহেতু আমরা নাটকের লোক, আমরা নাটকের মাধ্যম দিয়েই আমরা পাবলিকের কাছে প্রচার করি, ভালোটাও প্রচার করি, খারাপটাও প্রচার করি। উদ্বোধনী দিনে 4টি এবং পরের 2 দিনে 5টি করে নাটক মঞ্চায়ন হবে। আয়োজকরা বলছেন সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাটক। জঙ্গিবাদ মৌলবাদের মতো সকল অপতৎপরতা রুখে দেওয়ার চেষ্টায় নাটক মঞ্চায়ন করছেন তারা। উৎসবের মূল লক্ষ্য হচ্ছে প্রত্যেকটি সাংস্কৃতিক কর্মী এবং এই সমাজের যে একটা স্থবিরতা, এইটা কাটিয়ে একটা বিশেষভাবে মানুষের বিনোদনের বিষয়টাকে, শুধু বিনোদন নয়, সাথে সামাজিক যে প্রেক্ষাপট সেটাও যাতে সে পরিচিত হয়। জাতীয় সঙ্গীতের ভিতর দিয়ে এবং গণনাট্যের গানের ভিতর দিয়ে উদ্বোধন, তারপর পরপর 4টে নাটক, টাউন হল ময়দানে 3টে নাটক মঞ্চস্থ হবে। উৎসবে উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে গুপ্তবিদ্যা, ফ্রাঙ্কেস্টেইন, পাওনাগণ্ডা, গুপ্ত, কণ্ঠরোধের শব্দযুদ্ধ, অজ্ঞাতনামা, সাবধান, ধাঁধার পালা ইত্যাদি। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ রইল।